বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাতে চলেছি এমন একটি পৃথিবীর গল্প যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। পুরো পৃথিবী বরফে ঢেকে গিয়েছে আর এখন পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে আর তাদের শেষ ভরসা এই একটি মাত্র ট্রেন। এখন কি হবে তাদের সাথে এইটা দেখতে আমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তাহলে শুরু করছি মুভির গল্পটা। এখন আমরা একটি ট্রেন দেখি যা একটানা 17 বছর ধরে চলেই যাচ্ছে। আর এখন তো গোটা পৃথিবী বরফে ঢাকা পড়ে গেছে। পৃথিবীতে এমন খুব কম মানুষই বেঁচে আছে যারা এই ট্রেনে 17 বছর ধরে বসবাস করেছে। এই ট্রেনের যাত্রীদের 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। প্রথম শ্রেণীতে রয়েছে টিকিটধারী লোকেরা যারা খুব ধনী ছিল এবং এই সব মানুষরা 5 স্টার হোটেলে থাকার মতো আনন্দে থাকত। এর মানে হলো তারা ট্রেনে যা খুশি তাই করতে পারত এবং তাদের ইচ্ছামতো খাবার ও পানীয় দেওয়া হতো। দ্বিতীয়ত ইকোনমি ক্লাসের যাত্রীরা, যাদের প্রথম শ্রেণীর যাত্রীদের চেয়ে কম জিনিসপত্র দেওয়া হতো, কিন্তু এরাও অনেকটাই সুখে থাকত। এবং তৃতীয়ত তৃতীয় শ্রেণীর যাত্রীরা, যাদের এই ট্রেনে বিনামূল্যে চড়ার অনুমতি দেওয়া হয়েছিল। ভালো খাবারের কথা তো বাদই দিন, তাদের স্নান করার জন্য জল পর্যন্ত ছিল না। তাদের খাবারে কেবল প্রোটিন দেওয়া হতো, ঠিক যেমনটা তারা গত 17 বছর ধরে খেয়ে আসছিল। এই ট্রেনটি বিল নামের এক ব্যক্তি তৈরি করেছিলেন আর তিনি এই ট্রেনটির হেড ছিলেন। গল্পের শুরুতে আমাদের বলা হয় যে 2014 সালে বিশ্ব উষ্ণতা বৃদ্ধির কারণে মানুষ মারা যেতে শুরু করে এবং পৃথিবীর বায়ুমণ্ডল তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। তাই এইটা নিয়ন্ত্রণ করতে 79টি দেশ মিলে CU-7 নামের একটি স্যাটেলাইট তৈরি করে, সেটিকে বায়ুমণ্ডলে উৎক্ষেপণ করেছিল। এই অভিযানটি ব্যর্থ হয় এবং এর ফলে পৃথিবীর উষ্ণতা তাপমাত্রা এতটাই কমে যায় যে পুরো পৃথিবী বরফে জমে যায়। তারপর সমস্ত শিশু, মানুষ এবং পশুদের স্নো বেয়ার নামের একটি ট্রেনে আশ্রয় দেওয়া হয়, কারণ এই ট্রেনটিই ছিল একমাত্র যেখানে মানুষ এখন বেঁচে থাকতে পারত। এই ট্রেনে সবকিছু ছিল: আলো, জল, খাবার, পানীয়, এমনকি শিশুদের ট্রেনের ভেতরে পড়াশোনা করার জন্য একটি স্কুলও। এই সমস্ত সুবিধা শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মানুষদের জন্য ছিল। এটি এমন একটি ট্রেন ছিল যা দিনে 24 ঘন্টা চলত এবং এই ট্রেনটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পুরো 1 বছর সময় লাগত। এখন আমরা 2031 সাল দেখছি, যেখানে এই ট্রেনটি গত 17 বছর ধরে চলছে। এখন দেখানো হয় দুটো গার্ড তৃতীয় শ্রেণীর কামরায় আসে এবং প্রতিদিনের মতো সবাইকে গুনে দেখে ও তাদের খাবারের জন্য প্রোটিন বার দেয়। এই গরিব মানুষগুলো গত 17 বছর ধরে একই প্রোটিন বার খেয়ে আসছে। প্রথম শ্রেণীর জন্য একজন বেহালা বাদকের প্রয়োজন ছিল, তাই গার্ডরা তাদের জিজ্ঞাসা করে যে এইখানে কেউ বেহালা বাজানো জানে কিনা। এক জ্ঞানী ব্যক্তি তাদের বলেন যে তিনি আর তার স্ত্রী দুজনেই বেহালা বাজাতে জানে, কিন্তু গার্ডরা কেবল একজন বেহালা বাদককে চেয়েছিল। তাই গার্ডরা বলে, আমাদের মধ্যে একজন কি লাগবে আমাদের। আর তারপর গার্ডরা ওই বৃদ্ধটিকে তাদের সাথে যেতে বলে, কিন্তু বৃদ্ধ লোকটি বলে, আমি আমার বউকে ছাড়া যাব না। সে যেতে অস্বীকার করায় এখন গার্ড দুটি বৃদ্ধের স্ত্রীর হাত ভেঙে দিলেন এবং বৃদ্ধ লোকটিকে তাদের সঙ্গে নিয়ে যেতে বাধ্য করলেন। এখন এখানেই আমরা কার্টিসকে এবং এডগারকে দেখতে পাই, যারা গার্ডগুলির যাবার পরে প্রোটিন বারের মধ্যে তার একটি বার্তা লেখা কাগজ খুঁজছিল। সেখানে তানিয়া নামের একটি মেয়েকে বলে যে তারা যা খুঁজছে সেইটা তার ছেলের প্রোটিন বারের মধ্যে আছে। তারপর কার্টিস সেই বাচ্চাটিকে ভুলিয়ে প্রোটিন বারটি তার থেকে নিয়ে নেয়। এরপর ওই প্রোটিন বারের মধ্যে থেকে একটি ক্যাপসুল বেরিয়ে আসে, যার ভিতরে তার বার্তা লেখা ছিল। প্রথম শ্রেণীর থেকে প্রতিদিন কেউ এই বার্তাটি তাদেরকে পাঠাত, কারণ এই তৃতীয় শ্রেণীর মানুষদের অবস্থা খুবই খারাপ ছিল, এমনকি তাদের কখনো বাইরের জগৎ দেখার সৌভাগ্যও ছিল না। তাই সেই সব লোকেরা বিদ্রোহ করেছিল 2 বার, কারণ তারা তৃতীয় শ্রেণীর কক্ষ ছেড়ে প্রথম শ্রেণীর কক্ষে যেতে চেয়েছিল। গত 17 বছরে 2 বার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। এখানকার এই সমস্ত লোক কার্টিসকে তাদের নেতা বলে মানত এবং তার প্রতি সবই অনুগত ছিল, কিন্তু কার্টিস কখনো নেতা হতে চায়নি। এরপরই আমরা জানতে পারি এই বার্তাটি কার্টিস ইলিয়াম নামের এক ব্যক্তি দেখান, যিনি ওই তৃতীয় শ্রেণীর কক্ষ ট্রেনের সবচেয়ে বুদ্ধিমান লোক ছিলেন। এবারের বার্তায় একজন এমন প্রভাবশালী ব্যক্তির নাম ছিল, যার নাম ছিল নামগুন মিনসুন, যিনি এই ট্রেনের সকল নিরাপত্তা ব্যবস্থা ডিজাইন করেছিলেন। কিন্তু তিনি এখন সেটি ট্রেনের জেলের মধ্যে বন্দী হয়ে আছেন। এখন তাদের পরিকল্পনা ছিল লোকটিকে উদ্ধার করা এবং তারপর তার সাহায্যে ট্রেনের ইঞ্জিন ঘরে যাওয়া আর ট্রেনের ইঞ্জিন ঘরটিকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং তারপর সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এরপরই রাতে এখানে কিছু গার্ডসরা আসে, যারা তাদের সকলকে তাদের সন্তানদের এগিয়ে দিতে বলেন এবং তারপর একজন মহিলা ওই বাচ্চাদের উচ্চতা মাপতে শুরু করেন। এদিকে তানিয়া নামের এক মহিলা তার সন্তানকে লুকিয়ে ফেলে এবং আরেকজন লোকও ছিলেন যিনি তার সন্তানকে লুকিয়ে রেখেছিলেন।
তারা জোর করে দুজনের বাচ্চাদের তুলে নিয়ে যায়, কিন্তু সেখানে থাকা সেই লোকটি যার বাচ্চাকে তারা তুলে নিয়ে যাচ্ছিল সে তার সন্তানকে ছাড়তে রাজি ছিল না। তাই সে তাদের থামানোর চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় সে তার জুতো দিয়ে মহিলাটির মাথায় আঘাতও করে। এখন মহিলাটি কিছু না বললেই ওই দুটি বাচ্চাদের এখান থেকে নিয়ে চলে যায় এবং কিছুক্ষণ পর আর অন্য একজন মহিলা আসে সেইখানে, যিনি এই ট্রেনের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি এখানে আসেন এবং জুতোটি তুলে নিয়ে বলেন যে যেমন জুতো জায়গায় পায়ে থাকে এবং টুপির জায়গায় মাথার থাকে, তোমরাও এই জুতোর মতো, এবং তোমরা মাঝে মাঝে তোমাদের নিজেদের জায়গা কোথায় সেইটা ভুলে যাও। এরপর যে লোকটি সেই মহিলাটির দিকে জুতো ছুঁড়েছিল তাকে শাস্তি দেওয়ার জন্য তার হাত ট্রেনের বাইরে রাখতে বাধ্য করেন। বাইরে এত ঠান্ডা ছিল যে 7 মিনিটের মধ্যে লোকটির হাত জমে যায় এবং তারপর একটি হাতুড়ি দিয়ে তার হাতটি ভেঙে ফেলা হয়। এখানে আমরা এমন অনেক লোককেও দেখি যাদের হাত বা পা কেটে ফেলা হয়েছে, সম্ভবত তারাও একই ধরনের ভুল করেছিল। এখন এই সমস্ত লোক তাদের আক্রমণের জন্য প্রস্তুত ছিল এবং এরপরে কার্টিস করোমা নামে একটা বাক্স তার সঙ্গে রেখে দেয়। কার্টিসের মনে একটা সন্দেহ হয় যে ওই গার্ডদের কাছে বন্দুক থাকা সত্ত্বেও এই শাস্তি দেয় কেন, তাদের গুলি করে না কেন তাদেরকে। তখন কার্টিস ভাবে তাদের বন্দুকে মনে হয় কোনো গুলি নেই এবং তাদের গত 17 বছরের বিদ্রোহী গোলাবারুদ ফুরিয়ে গেছে। এখন যেহেতু গোলাবারুদ তৈরি করা যাচ্ছে না তাই সবগুলি শেষ হয়ে গেছে। কার্টিস একজন গার্ডের কাছে যায় এবং গার্ডের বন্দুকটা নিজের মাথায় লাগিয়ে গুলি চালিয়ে দেয়, কিন্তু বন্দুকটা আসলে খালি ছিল, যা থেকে সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে গার্ডদের কাছে এখন আর কোনো গোলাবারুদ নেই। তাই তারা সবাই গার্ডদেরকে আক্রমণ করে, তাদের হত্যা করে এবং ট্রেনের জাইল ঘরে এসে পৌঁছায় তারা, যেখানে নামগুন মিনসুন শাস্তি দেওয়া হয়েছিল। তাদের একটি কক্ষে রাখা হয়েছিল, তাকে ও তার মেয়েকেও সেই কক্ষে থেকে উদ্ধার করে তারা। নামগুন মিনসুন কার্টিসের সঙ্গে একটি চুক্তি করে যে যদি সে তাকে ট্রেনের দরজা খুলতে সাহায্য করে তবে প্রতিটি দরজা খোলার জন্য তাকে 2টি করে ক্রোনোলজিস্ট ড্রাগ দিতে হবে। সে তার প্রস্তাবে রাজি হয় এবং নামগুন মিনসুন ট্রেনের 2য় শ্রেণীর দরজা খুলে দেয়। এখানে একটি বিষয় ছিল যে একটি ছোট্ট মেয়ে ছিল তাদের সাথে, যে দরজার ওপারে কি আছে তা সে জানতে পারত। এরপর তারা সবাই দরজার ওপাশের যায়, যেখানে তারা প্রথমবারের মতো সূর্য এবং বাইরের জগৎ দেখতে পায়। এখানে ওই বৃদ্ধ লোকটি এটা দেখে দুঃখ পায়, কারণ 17 বছর পরেও পৃথিবীর বরফ এখনও গলেনি। এরপর তারা দরজা খুলে পরের কক্ষে যায়, যেখানে এই গরিব মানুষদের জন্য তাদের খাবার অর্থাৎ প্রোটিন বার তৈরি করা হচ্ছিল। প্রোটিন বার তৈরির মেশিনের ভেতরে তাকিয়ে কার্টিস পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তারা এতদিন যে প্রোটিন বারটি খাচ্ছিল তা এখানে আরশোলাকে পিষে তৈরি করা হচ্ছিল। এখন এটা দেখার পর তার খুব খারাপ লাগে, সে কাউকে না বলে ব্যাপারটা নিজের মধ্যেই রেখে দেয়। এখানে কার্টিস সেই অচেনা লোকটির কাছ থেকে আরেকটি বার্তা পায়, যেখানে লেখা ছিল জল, যার মানে হলো এখন তাদের জলের জায়গাটা দখল করতে হবে, যা ছিল ট্রেনের সবচেয়ে ভিতরের অংশ। যদি তারা কোনোভাবে জল সরবরাহের জায়গাটা দখল করে নেয় তাহলে তাদের কথা শোনা হবে। তাই নামগুন মিনসুন তখন জলের ঘরের জায়গার দরজাটা খুলতে থাকে। এখন কার্টিস যখন নামগুন মিনসুনের ইউন নামের মেয়ের সাথে কথা বলছিল তখন সে জানতে পারল যে ইউন কখনো স্থলভাগ দেখেনি, কারণ ইউন ট্রেনের মধ্যেই জন্মেছিল এবং তার বয়সও ছিল 17 বছর। কিন্তু তার সন্দেহ ছিল যে ইউন একজন নাজমি। আসলে নাজমিরা হলো সেই সব মানুষ যারা দেয়ালের ওপার থেকে জিনিস দেখতে পায়। তাই ইউন আবার দরজার দিকে তাকালো, তারপর সে দরজাটা খুলতে বারণ করলো এবং ততক্ষণে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই দরজাটা খুলে গেল, যেখানে সেই কামরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত অনেক গার্ড উপস্থিত ছিল এবং তারা কেবল কার্টিসদের জন্যই অপেক্ষা করছিল। এবং তারপর তাদের সবার মধ্যে একটি লড়াই শুরু হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর এখানে একটি ঘোষণা হলো, সমস্ত লোক এখন থেমে গেল এবং এরপরে ঘোষণাতে বলা হলো যে ট্রেনটি তাদের নিউ ইয়র্কের ব্রিজের মাইল ফলক অতিক্রম করতে চলেছে। যখন ট্রেনটি এই সেতুর ওপর দিয়ে যেত তারা জানত যে এই বছরটি শেষ হয়ে গেছে, এবং তারপর যখন এই ট্রেনটি এই সেতুর ওপর দিয়ে যায় ট্রেনের গার্ডের শুভ নববর্ষ বলে চিৎকার করতে শুরু করে। কিন্তু ট্রেনের সামনের ট্র্যাকে বরফের একটি বিশাল খণ্ড তৈরি হয়ে গেছে। এরপর ট্রেনটি সামনের বরফখণ্ডটি ভেঙে সামনে এগিয়ে যায়, যার ফলে ট্রেনটি কাঁপতে শুরু করে। তাই সবাই ভয় পেয়ে বসে পড়ে। কিন্তু এর মাঝেই ইউন দেখতে পায় যে একটি বিমান সেতু থেকে নিচের গিরিখাতে পড়ে গেছে। এবারের দৃশ্য গত বছরের চেয়ে অনেক বেশি স্পষ্ট ছিল, যার মানে বরফ ধীরে ধীরে গলছে। এরপর ট্রেনের সিইও মিশন এসে সবাইকে বলে যে আপনারা সবাই নিজেদের স্থান কোথায় তা ভুলে যাচ্ছেন। আপনাদের বিল বার্ডকে ধন্যবাদ জানানো উচিত আপনাদের ট্রেনে উঠতে দেওয়ার জন্য, আপনাদের জীবন বাঁচানোর জন্য এবং আপনাদের খাবার দেওয়ার জন্য। এখন আপনারা জল সরবরাহ বন্ধ করে এবং ট্রেনের ভারসাম্য নষ্ট করে তার প্রতিশোধ নিতে চাইছেন। তাই তাদের শাস্তি দেওয়ার জন্য সিইও মিশন তার গার্ডদের বলে এই গরিব মানুষদের মধ্যে 74%কে হত্যা করার আদেশ দেয়। তার আদেশ শুনে তার সমস্ত গার্ডরা নাইট ভিশন গগলস পরে তাদের হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ ট্রেনটি একটি দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার উপক্রম করছিল। তারপর ট্রেনটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে তারা এই 3য় শ্রেণীর গরিব মানুষদের উপর আক্রমণ শুরু করে, তাদের মধ্যে অনেককে হত্যা করে। কার্টিস তার পিছনের দিকে থাকা সঙ্গীদের দিকে ওঠে এবং কার্টিস তাদের সঙ্গীদের মশলা আনতে বলে।
তখন অনেক গরিব মানুষ জ্বলন্ত মশলা নিয়ে আসে এবং তারা গার্ডদের দলটির সাথে লড়াই শুরু করে। লড়াই চলাকালীন একজন লোক লেডি মিশনের একজন কমান্ডারকে ধরে ফেলে, কিন্তু লেডি মিশন তাকে ছেড়ে দিতে বলে না, উল্টে কমান্ডারটিকে ওদের হাতে মরতে দেয়। এরপর লেডি মিশন এক গার্ড কার্টিসের বন্ধু এডগারকে ধরে ফেলে এবং কার্টিসকে গার্ডটি বলে, তোমার দলকে থামতে বলো, না হলে তোমার বন্ধু এডগারকে আমি শেষ করে ফেলবো। কিন্তু লেডি মিশন কার্টিসের সামনে থাকায় সে তাকে ধরতে যায়। গার্ডের কথাটা উপেক্ষা করে, কারণ লেডি মিশনকে ধরে নিলে লেডি মিশন তাদের কবজায় এসে যাবে। তখন লেডি মিশনের অর্ডারে এই লড়াই থামানো যাবে আর সবকিছু কার্টিসদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু সেই লেডি মিশনের কাছে পৌঁছানোর আগেই গড এডগারকে মেরে ফেলে এবং তারপর কার্টিস লেডি মিশনকে ধরে ফেলে। এরপর লেডি মিশন নিজের জীবন বাঁচাতে ওই সব গার্ডদের থেমে যেতে আদেশ করে। তারপর সব গরিব মানুষ লেডি মিশনকে ধরে এবং তাকে নির্যাতন করে এবং তাদের সন্তানদের কোথায় লুকিয়ে রেখেছে তো জিজ্ঞাসা করে। তখন লেডি মিশন তাদের বলে যে ওই সব বাচ্চারা উইলফ্রেডের সাথে আছে এবং উইলফ্রেড বাচ্চাদের খুব ভালোবাসে। এরপর কার্টিস লেডি মিশনকে বলে উইলফ্রেডকে এখানে ডেকে আনতে, না হলে তারা পুরো ট্রেনের জল সরবরাহ বন্ধ করে দিবে। এরপর লেডি মেসন কার্টিসকে বলে যে এতে কিছু যায় আসবে না, কারণ এই এলাকার জল ইঞ্জিনের সামনের অংশ থেকে আসে, যেখানে বরফ গলিয়ে জল এখানে পাঠানো হয় এবং তারপর এখান থেকে জল পুনর্ব্যবহার করতে পিছনের কামরায় চলে যায়। এবং তারপর যখন কার্ড লেডি মেসনকে শেষ করে দেবার হুমকি দেয়, তখন লেডি মেসন কার্টিসকে বলে, তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের উইলফ্রেডের কাছে নিয়ে যাব। এরপর কার্টিস তার কথাটা মেনে নেয় এবং তারপর রাতে যখন দেখি কার্টিস ও গিলিয়াম কথা বলছিল, গিলিয়াম তাকে বলছেন যে আমাদের অনেক লোক নিহত হয়েছে। এরপর কার্টিস তাকে বলে যে লেডি মেসন এখন যখন তাদের কাছে আছি তখন তারা সহজেই ইঞ্জিন ঘরের কাছে পৌঁছাতে পারবে এবং তারপর তারা যখন ইঞ্জিন ঘরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে তখন তাদের সবাইকে ডাকবে। এরপর গিলিয়াম কার্টিসকে বলে যে তুমি যখন ইঞ্জিন ঘরে পৌঁছাবে তখন উইলফ্রেডকে সেখানে দেখতে পাবে। সে তোমাকে তার কথার জালে জড়াতে চাইবে, কিন্তু তুমি সোজা তার জিভটা কেটে ফেলবে, কারণ উইলফ্রেড কথার জালে জড়ানোর উস্তাদ। এরপর কার্টিস তার একটি দল বানায় 6 জনকে নিয়ে, আর কার্টিস তার দল ও মেসেনকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় এবং বাকি সব গরিব মানুষ সেখানেই থাকতে বলে চলে যায়। এরপর তারা যখন সামনে এগুলো, প্রথমে তারা ফার্ম এলাকাটি দেখতে পেল, যেখানে তারা অনেক রকমের গাছ দেখতে পেল, যেখানে সমস্ত ধনীদের জন্য ফলা শাকসবজি উৎপাদন করত এবং তার পাশের ঘরটায় প্রচুর মাছ চাষ করা হতো। সেখানে একটি রাঁধুনিও ছিল। তখন কার্টিস ও তার দল সেখানে ওই রাঁধুনির রান্না খেতে চাইল, কারণ তারা এই 17 বছরের মধ্যে কখনো মাছ ও মাংস খায়নি। এরপর কার্টিস লেডি মেসেনকে ওই আরশোলা দিয়ে বানানো প্রোটিন বারটা খেতে দেয়। মেসেন তার প্রাণের ভয়ে ওই প্রোটিন বারটা খেয়ে ফেলে। তারপর তারা পাশের কামরায় যায়, সেখানে একটি স্কুল ছিল যেখানে ধনীদের সন্তানদের মগজ ধোলাই করা হতো। তাদের ওই স্কুলে শেখানো হতো উইলফ্রেড তাদের ভগবান, আর তাদের শেখানো হতো যে পিছনের কামরার মানুষদের জঘন্য ও ঘৃণ করতে। তানিয়া তার বাচ্চার ছবিটা তাদের দেখিয়ে তাদের জিজ্ঞাসা করে যে তারা এই ছবিটির বাচ্চাটিকে কোথাও দেখেছে কিনা। একটি শিশু ব্যাখ্যা করে যে গার্ডেরা বাচ্চাটিকে পেছনের দরজা থেকে নিয়ে আসে আর তারপর ট্রেনের সামনের দিকে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখি ট্রেনটি এমন একটি জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে আগের বারের বিদ্রোহের সময় কিছু লোক ট্রেন থেকে লাফিয়ে পড়েছিল। বাইরের তাপমাত্রার সংস্পর্শে এসে তারা মারা গিয়েছিল এবং তাদের দেহগুলো তখনও সেখানে বরফ হয়ে জমেছিল। তখন তাদের শিক্ষক তাদের ট্রেনের বাইরে মৃতদেহগুলো দেখান এবং বলেন যে ট্রেনের ইঞ্জিন থেমে গেলে তারাও জমে যাবে, তাই এই ট্রেনটি এখন তাদের বাড়ি এবং কোনো অবস্থাতেই তারা ট্রেন থেকে নামবে না। এরপর একজন লোক প্রচুর ডিম নিয়ে আসে এবং নতুন বছরের আগমন উদযাপন করতে সেগুলো বিতরণ করতে শুরু করে। সে বাচ্চাদের শিক্ষিকাকে এক ঝুড়ি ভর্তি ডিম দিয়ে সেই লোকটি ডিমের গাড়িটি নিয়ে পরের কক্ষে চলে যায়, যেখানে সেই গরিব মানুষগুলি গার্ডদের ধরে রেখেছিল। এই গরিব মানুষগুলো সবসময় বিশ্বাস করত যে ডিম এবং মুরগি অনেক আগেই ফুরিয়ে গেছে, তাই তারা ডিম দেখে অবাক হয়েছিল। লোকটি তাদের বলে যে ট্রেনে এমন অনেক জিনিস আছে যা তাদের মধ্যে ফুরিয়ে গেছে, যেমন বন্দুকের মধ্যে গুলি না থাকা। এই সব কথা বলতে বলতে লোকটি তার ডিমের ঝুড়ি থেকে একটি মেশিন গান বের করে তাদের সবাইকে আক্রমণ করে এবং গার্ডদের মুক্ত করে তাদের হাতে বন্দুক তুলে দেয়। তারপর তারা সেই অসহায় মানুষদের হত্যা করতে শুরু করে। এদিকে স্কুলের শিক্ষক ওই ডিম ভর্তি ঝুড়ি থেকে একটি বন্দুক বের করে এবং কার্টিস ও তার সঙ্গীদের আক্রমণ করে। এতে কার্টিসের একজন সঙ্গী নিহত হয়। তারপর কার্টিসের অন্য একটি সঙ্গী শিক্ষিকার গলায় ছুরি ছুঁড়ে তাকে শেষ করে ফেলে। এরপর যখন কার্টিস এবং তার সঙ্গীরা সিসিটিভি স্ক্রিনে দেখে, তখন সেই গার্ডদের প্রধান ওই জলাঘরে এলাকায় অনেক অসহায় মানুষকে হত্যা করেছে। তারপর সে তাদের নেতা হিদিয়ামকে সিসিটিভি ক্যামেরার সামনে এনে তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে কার্টিস খুব রেগে যায় এবং রাগের মাথায় সে ওর লিডি মিশনকেও শেষ করে দেয়, যার পরে তানিয়া এবং তার মেয়ে পাশের কক্ষে চলে যায়, যেখানে তারা দেখে যে ধনী লোকেরা খুব আরামে জীবনযাপন করছে এবং সেখানে ধনীদের জন্য হাসপাতাল, দর্জি, বিউটি পার্লার এবং সুইমিং পুলের মতো সব সুবিধা ছিল। এর মানে পরের কক্ষের মানুষগুলি 5 স্টারের মতো খুব ভালো সুযোগ সুবিধাতে ছিল। তারপর যখন কার্টিস পরবর্তী এলাকার দরজা খুলে, তখন ফ্র্যাঙ্কো গার্ডদের নেতা তার গার্ডদের নিয়ে সেখানে এসে তাদের আক্রমণ করে। তারা সবাই গার্ডদের সাথে লড়াই করে, কিন্তু সে কার্টিসের একজন সঙ্গী এবং তানিয়াকে একসাথে গুলি করে শেষ করে ফেলে তাদের দুজনকে। তারপর যখন ফ্র্যাঙ্কো নামগুন মিনসুনের মেয়েকে শেষ করে
দিতে যাচ্ছিল তখন নামগুন মিনসুন ফ্যাঙ্কুর সাথে লড়াই করে তাকে থামানোর চেষ্টা করে এবং তারপর কার্টিস ফ্যাঙ্কুকে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে শেষ হবার জন্য সেখানে ফেলে রেখে চলে যায়। এরপর দেখি তানিয়া মারা যাবার আগে তার ছেলে টিমির একটি ছবি ক্যাডিসকে দেয় এবং তাকে খুঁজে বের করতে বলে। এরপর কার্টিস, নামগুন মিনসুন এবং তার মেয়ে ইয়োনা ইঞ্জিন এলাকার দিকে যায়, যেখানে যাওয়ার পথে আগের কক্ষে দেখে ধনী লোকেরা করোনা ড্রাগের প্রভাবে পার্টি করছিল। এটা দেখে নামগুন মিনসুন এবং তার মেয়ে ইয়োনা তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে করোনা ড্রাগ সংগ্রহ করে। এরপর তারা তিনজনই ইঞ্জিন এলাকায় পৌঁছায়। কার্টিস তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং রাগে দরজায় লাথি ও ঘুষি মেরে ভেঙে ফেলার চেষ্টা করে, কারণ এখানে পৌঁছানোর জন্য কার্টিসকে তার অনেক সঙ্গী সাথীকে হারাতে হয়েছিল। তারপর নামগুন মিনসুন তাকে শান্ত করে এবং তাদের কাছে থাকা শেষ সিগারেটটা খেতে খেতে কার্টিস একটি গোপন ও তার অতীতের কথা নামগুন মিনসুনকে বলতে শুরু করে। এরপর কার্টিস বলতে শুরু করে যে আজ থেকে 17 বছর আগে যখন পৃথিবীতে সবকিছু উলটপালট হতে শুরু করে, তখন উইলফোর্ডের গার্ডরা ট্রেনের শেষ অংশে অনেক লোককে রেখেছিল, অন্তত 1000 খানিক লোককে সেখানে রুকেছিল, এবং 1 মাস ধরে কোনো খাবার বা জল কিছুই দেওয়া হয়নি তাদের। তাই ক্ষুধার আর তৃষ্ণার কারণে সবাই একে অপরকে খেতে শুরু করে। কার্টিস নিজেকে খুব ঘৃণা করে, কারণ সে মানুষ ও শিশুদের মাংস খেয়েছিল। তখন সে নামগুন মিনসুনকে বলেছিল যে সে একটি বড় ভুল করেছে। সেই সময় একজন মহিলা তার সন্তানদের নিয়ে লুকিয়েছিল সেই ট্রেনের শেষ কক্ষে, এবং লোভের বশে কার্টিস ওই মহিলাটির সন্তানকে খাওয়ার জন্য ছিনিয়ে নেয় ও ওই মহিলাটিকে হত্যা করে। যখন কার্টিস বাচ্চাটাকে কাটতে যাচ্ছিল তখন গিলিয়াম, সেই বৃদ্ধ লোকটি, তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে সে তার নিজের হাতটা কেটে তাদের খেতে দিয়েছিল। এভাবে গিলিয়াম, সেই বৃদ্ধ লোকটি, বাচ্চাটাকে তখন তাদের হাত থেকে বাঁচায়। এরপরে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেকেই তাদের বাচ্চাদেরকে বাঁচাতে নিজেদের হাত পা কেটে তাদের দিতে শুরু করল। যেই তখন কার্টিস যে বাচ্চাটাকে মারতে যাচ্ছিল সে আর কেউ নয়, এডগার ছিল, এখন যে কার্টিসের খুব কাছের বন্ধু ছিল। কার্টিস এইসব কারণে নিজেকে খুব ঘৃণা করত, কারণ ক্ষুধার কারণে সে তখন মানবতা ভুলে গিয়েছিল। তার কয়েক মাস পর থেকে বিল তাদের জন্য প্রোটিন বার নিয়ে আসা শুরু করেছিল। তাদের বেশিরভাগ সময়ই প্রোটিন বার খেয়ে জীবন কাটাচ্ছিল। এখন কার্টিস উইলফোর্ডের কাছ থেকে জানতে চায় যে সে কেন তাদের সাথে এইরকম করেছিল। তাই কার্টিস নামগুন মিনসুনকে তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলতে বলে, কিন্তু নামগুন মিনসুন কার্টিসের সব কথা শুনে বলে যে তার জীবনের গল্পটা খুব দুঃখের এবং তাদের ট্রেনের বাইরের দরজাটা খোলা উচিত, ইঞ্জিনের দরজাটা নয়, কারণ এখন বাইরের বরফ গলছে। সে গত 10 বছর ধরে নিউ ওয়ের বেঞ্চমার্ক রোড থেকে নিচের গিরিখাতের দিকে তাকিয়ে থাকত। আগে সে গিরিখাতের নিচে শুধুমাত্র একটি বিমানের একটা অংশ দেখতে পেত, আর এখন বিমানটা পুরোপুরি দেখা যাচ্ছে। তাই এটা পরিষ্কার যে বরফ গলছে এবং বাইরে থাকা সম্ভব। আর সেই কারণেই নামগুন মিনসুন করোনা ড্রাগ সংগ্রহ করছিল, কারণ এই ড্রাগের প্রচণ্ড শক্তি। অনেকগুলিকে একসাথে মিশালে সেটি পুরো একটা শক্তিশালী বোমার মতো কাজ করে। তাই নামগুন মিনসুন এতদিন ধরে সেগুলি একত্রিত করছিল, যাতে সে ওইগুলি দিয়ে এই ট্রেনের দরজাগুলো উড়িয়ে দিতে পারত, যাতে তারা ট্রেন থেকে বেরিয়ে আসতে পারত। কিন্তু কার্টিস তার কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। কার্টিস ভাবছিল যে অতিরিক্ত করোনা ড্রাগ খেয়ে নামগুন মিনসুন পাগল হয়ে গেছে। আর ঠিক তখনই ট্রেনটির ইঞ্জিন কক্ষ থেকে উইলফ্রেডের সেক্রেটারি বাড়িয়ে আসে এবং নামগুন মিনসুনকে গুলি করে দেয় এবং তাকে ওই অবস্থায় যন্ত্রণার মধ্যে ফেলে রেখে যায়। এবং উইলফ্রেডের সেক্রেটারি কার্টিসকে সঙ্গে করে নিয়ে ট্রেনটির ইঞ্জিন কক্ষে উইলফ্রেডের কাছে নিয়ে যান দেখা করতে, যেখানে উইলফ্রেডের প্রথমে তাকে স্বাগত জানায় এবং তারপর তাকে বলে যে তুমি 18 বছরের মধ্যে প্রথম ব্যক্তি, কারণ তুমি ট্রেনের পিছন দিক থেকে সামনের ইঞ্জিন এলাকায় পৌঁছেছ। এবং তারপর সে বলে যে আমি তোমাদের জন্য সেই গোপন বার্তাগুলো পাঠাতাম, কারণ প্রতি 5 বা 10 বছর পরপর ট্রেনে একটি বিদ্রোহ শুরু করানো খুব প্রয়োজন। কারণ ট্রেনে ভারসাম্য বজায় রাখতে এবং জনসংখ্যা কমাতে সে গিলিয়াম সেই বৃদ্ধ লোকটির সাথে একটি চুক্তি করেছিল। কিন্তু যখন কার্টিস এটা জানতে পারে যে গিলিয়ামও এর সাথে জড়িত ছিল, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায় এবং তারপর কার্টিস উইলফ্রেডের কথাগুলি বিশ্বাস করে না। এরপর উইলফ্রেড তাকে বলে যে তারা বিদ্রোহ করে ট্রেনের একটা কক্ষ আক্রমণ করে থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা অনেকগুলি কক্ষ অতিক্রম করে ফেলেছিল আর গিলিয়ামও তাদের কোনো বারণ করেনি। তাই গার্ডরা উইলফ্রেডের কথাই গিলিয়ামকে মেরে ফেলে। এরপর উইলফ্রেড ট্রেনের শেষ কক্ষের ওই গার্ডদের হেডকে ফোন করে এবং যে সমস্ত গরিব মানুষকে বন্দী করেছিল তারা সেই সমস্ত গরিব মানুষদেরকে সবাইকে হত্যা করার আদেশ দেয়। সে তাদের মধ্যে মাত্র 18 জনকে জীবিত রাখতে বলে, কারণ তাদের এই ট্রেনটির মধ্যে 18 বছর পূর্ণ হয়েছিল। তাই তারপর গার্ডদের হেড উইলফ্রেডের থেকে অনুমতি পাওয়ার পর সে বেশিরভাগ গরিব মানুষকে হত্যা করে এবং উইলফ্রেড কার্টিসকে সেগুলি শোনাতে থাকে। এরপর উইলফ্রেড কার্টিসকে বলে এই সমস্ত কিছু মাঝের মধ্যে করাতে হয়, কারণ এই ট্রেনে খাবার দাবার সীমিত এবং জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে এই ধরনের বিদ্রোহ মাঝের মধ্যে লাগাতে হয় জনসংখ্যা কমানোর জন্য ও ট্রেনের ভারসাম্য বজায় রাখার জন্য। তাদের এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং মানুষকে তাদের নিজেদের বিরুদ্ধে লড়াই বা বিদ্রোহ করতে হয়। এরপর উইলফ্রেড কার্টিসকে ট্রেনে তার নিজের কক্ষে নিয়ে এবং উইলফ্রেড তার পদটি কার্টিসকে অর্পণ করেন, কারণ উইলফ্রেডের এখন অনেক বয়স হয়েছে আর তাই সে একা আর এই ট্রেনটিকে সামলাতে পারছিল না।
এদিকে আমরা দেখি বাইরে নামগুন মিনসুন এবং ইউনা এখন অনেকটাই সুস্থ হয়ে যায় এবং এখন তাদের দুজনকে মারতে সেখানে ফার্স্ট কক্ষের লোকেরা এসে পড়েছিল। এখন তাদের মধ্যে ছিলেন সকল গার্ডদের নেতা ফ্যাঙ্কু, যিনি আগে সেই যুদ্ধ থেকে বেঁচে গিয়েছিল। এরপর নামগুন মিনসুন ও ফ্যাঙ্কুর মধ্যে একটি যুদ্ধ শুরু হয় এবং ইউনা ইঞ্জিন কক্ষের গেট খুলে উইলফ্রেডের সহকারীকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এবং করোনা ড্রাগগুলিকে ট্রেনের দরজায় আটকে দেয়। এরপর ইউনা কার্টিসের কাছে দিশলাই চাইতে যায়। সে সময় কার্টিস উইলফ্রেডের কথায় সম্মোহিত হয়ে গিয়েছিল, কিন্তু তখন ইউনা তার দরজার ওপারে দেখার ক্ষমতার সাহায্যে ট্রেনের ইঞ্জিন কক্ষের নিচে বুঝতে পারে যে দুজন বাচ্চা কিছু করছে। তাই ইউনা ট্রেনের ইঞ্জিন কক্ষের নিচের টাইলটা সরাতে শুরু করে। তাকে দেখে কার্টিসও তার সাহায্য করে। যখন তারা টাইলটা খোলে তখন তারা দেখে ভিতরে টিনি ও অ্যান্ডি নামের দুটি বাচ্চা কিছু কাজ করছিল এবং এটা দেখে কার্টিস খুব রেগে যায় এবং উইলফ্রেডকে জোরে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে ইউনাকে দিশলাই দেয়। তারপর কার্টিস টিমিকে বের করে আনে ওই ট্রেনের ইঞ্জিন কক্ষের নিচে থেকে এবং তারপর ইয়োনা সেই করোনা ড্রাগে মাচিস দিয়ে আগুন লাগিয়ে দেয়। এর ফলে এই ট্রেনে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং তারপর একটি বিশাল বরফের খণ্ড ভাঙে এবং এই ট্রেনটি নিচে গর্তে পড়ে যায় এবং যার ফলে ট্রেনের সবাই মারা যায়, কেবল টিমি এবং ইয়োনা বেঁচে যায়। এরপর তারা দুজনেই ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসে এবং প্রথমবারের মতো তারা দুজনে পৃথিবীতে পা দেয়। তারপর তারা দূরের একটি পাহাড়ের ওপর একটি সাদা ভালুক দেখতে পায়, যা প্রমাণ করে যে পৃথিবী আবার বেঁচে থাকার যোগ্য হয়ে গিয়েছিল। এবং এখানেই এই সিনেমার শেষ হয়। এই সিনেমাটি আমাদের মানব সমাজকে দেখায়, অর্থাৎ ঠিক যেমন ট্রেনে মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল, এতে আমরা এইটা বুঝতে পারি যে এই মুভিটি আমাদের রিয়েল লাইফের ওপরে নির্ধারিত ছিল। আর এই মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ও কি বন্ধুরা, তবে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বন্ধুরা, আবার পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশনে দেখা হবে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল আর যে প্রসেনজিৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বিদায় বন্ধুরা।